100 দিনের কাজে কোন রাজ্যের কত বকেয়া? লিখিত প্রশ্ন রাজ্যসভায় তৃণমূল দলনেতা ডেরেক ওব্রায়েনের। এর জবাব দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। তাতে বাকি সব রাজ্যের তথ্য থাকলেও পশ্চিমবঙ্গের নামই নেই। এ নিয়ে তর্জা তুঙ্গে। 100 দিনের কাজ গরিবের আয়ের বড় ভরসা। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। বিজেপির দাবি দুর্নীতির কারণে এই পদক্ষেপ, যা মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি এটা বঞ্চনা, বাংলাকে ভাতে মারার কৌশল। এই 100 দিনের কাজ নিয়ে শুক্রবার রাজ্যসভায় প্রশ্ন করেন ডেরেক ওব্রায়েন। রাজ্যসভায় তৃণমূলের দলনেতার লিখিত প্রশ্ন। গত এক বছরে 100 দিনের কাজে নথিভুক্ত নামের সংখ্যা 8.6% বেড়েছে। তাহলে বছরে কর্মদিবস 4.3% কমলো কেন? 100 দিনের কাজে 2022 থেকে কোন রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে? কেন্দ্র কি 100 দিনের মজুরি বাড়ানোর কথা ভাবছে? এর লিখিত উত্তর দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম রয়েছে, কার কত টাকা বকেয়া তার উল্লেখ রয়েছে, কিন্তু এই তালিকায় পশ্চিমবঙ্গের নামই নেই। আমি জানি না যে এই ধরনের কাজ কি করে কেন্দ্রীয় সরকার করে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে প্রত্যেকটি রাজ্যের প্রাপ্য টাকা, এই প্রাপ্য টাকা কিন্তু অধিকার। মহামান্য হাইকোর্ট তারাও কিন্তু একটি অর্ডার দিয়েছেন, তারপরেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম থাকে না। অর্থনৈতিকভাবে যদি কেউ মনে করে যে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করবে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আগেও বুঝিয়ে দিয়েছে, আবারও বুঝিয়ে দেবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন কলকাতায় গেছিলেন, তখন উনি বলেছেন ডেটা দিয়ে যে আমাদের নরেন্দ্র মোদীজির সরকারের কত লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে আর কত টাকা দেওয়া হয়েছিল ইউপিএ আমলে। সুতরাং এখানে আলাদা করে মানরেগার জন্য ডেটা দেওয়া হয়নি, পশ্চিমবঙ্গের নাম করা হয়নি বলে আজকে যে সত্য সেটা সত্যই থাকবে। টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে, মমতা ব্যানার্জির সরকার সেটাকে চুরি করেছেন, তার হিসেব দেননি। বাকি অনেক অবিজেপি শাসিত রাজ্য রয়েছে, কারুর কোনো সমস্যা নেই, একমাত্র সমস্যা শুধু পশ্চিমবঙ্গে। নিউজ 18 বাংলা। মারের পাল্টা মারের দাওয়ায় মিঠুনের। আরামবাগে বিজেপির কর্মী সম্মেলনে দাওয়ায় মারের দাওয়ায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। একটা কথা কষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। অভিনেতা মিঠুন চক্রবর্তী আমাদের বাংলার গর্ব, কিন্তু মিঠুন চক্রবর্তী 2021 সাল আমরা দেখেছিলাম যে আমি কালকে উঠি, আমি হেলে পোড়াও নই, অমুক নই, তমুক নই, 100 বলে ছবি। এবং এবারও এই একই নির্বাচন আসতেই উস্কানিমূলক বক্তব্য শুরু করেছেন। আসলে মিঠুন চক্রবর্তীর সমস্যাটা অন্যখানে। মিঠুন চক্রবর্তীর সমস্যা হচ্ছে ওনার ছেলে নিজে যৌন নির্যাতনের অভিযুক্ত, ওনার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। ওনার একদিকে ছেলেকে বাঁচাতে হবে, একদিকে ওনার উটির হোটেল বাঁচাতে হবে, তার সাথে ইডি-সিবিআই নোটিশ থেকে নিজেকে বাঁচতে হবে। কিন্তু পলিটিশিয়ান মিঠুন চক্রবর্তী অতি বিজেপি হতে গিয়ে যে মন্তব্য করছেন, এতে একেবারে বিজেপিরই ক্ষতি করছেন। কারণ বিজেপির এই মুহূর্তে সাংগঠনিক যে অবস্থা, তাতে বিজেপির লোকজন রাস্তায় বেরোলে মানুষ ধীরে ধীরে জিজ্ঞাসা করবে আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের অপরাধ। এনআরসি নোটিশ হাতে পেলেন ফালাকাটার অঞ্জলি শীল। তাকে নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। এতে দিশেহারা অঞ্জলি, হতবাক তাঁর প্রতিবেশীরা। আবারও পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ। কোচবিহারের দিনহাটার পর আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ বিজেপি শাসিত অসম সরকারের। এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই শোরগোল পড়ে গেছে। শুক্রবার সকালে এনআরসি নোটিশ হাতে পান অঞ্জলি শীল। আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা অঞ্জলি শীল। তাঁর বিরুদ্ধেই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের অসমে ঢোকার অভিযোগ। এর ভিত্তিতে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার। শুক্রবার সকালে অঞ্জলির হাতে এনআরসি নোটিশ দেয় ফালাকাটা থানার পুলিশ। এ নিয়ে তিনি আতঙ্কে, কি করবেন বুঝে উঠতে পারছেন না। নোটিশটা আমাকে থানার ওসি সাহেবরা এসে আমার হাতে দিয়ে গেছে। যেহেতু আমার আসাম থেকে আসছে, সেটা আমার আসামে যেতে হবে। আমার ভাই আছে, আমার বাবা আছে, তারা ওইখানে আত্মীয় স্বজন অনেক আছে। তাদেরকে নিয়ে আমি বিষয়টা ভাববো, কি করা যায়, কি করলে ভালো হবে, এবং এটা আদৌ সত্যি কি মিথ্যা সেটা আমি ওখানে গিয়ে যাচাই করব। অঞ্জলি শীলকে পাঠানো অসম সরকারের এনআরসি নোটিশে দাবি করা হয়েছে অঞ্জলি শীল অবৈধভাবে ভারতের অসমে প্রবেশ করেছেন।
1971-এর 25শে মার্চের পরে অথবা 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 24শে মার্চের মধ্যে। অঞ্জলি শীলকে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। অঞ্জলি শীলের দাবি, তার বাবার বাড়ি অসমে, প্রায় 40 বছর আগে অসমেই তার বিয়ে হয়। স্বামীও অসমেই থাকতেন। বিয়ের পর অসম থেকে আলিপুরদুয়ারের ফালাকাটায় চলে আসেন। এইখানে কতদিন ধরে আছেন? 25 বছর হয়ে গেছে। আমার যখন বিয়ে হয়েছে তখন আমি ভোটারের বয়স আমার হয়নি। যখন বিয়ে হয়ে আমি শ্বশুর বাড়ি গেছি তখন আমার ভোটারের বয়স ছিল না। ভোটার নাম যখন উঠছে তখন আমি এখানকার ভোটার হয়ে গেছি। তো তখন কি আমি ওইখানে ভোট দিতে কি আদৌ যাব? তাহলে আমি কি দুই দিকের বাসিন্দার হবো নাকি? তার জন্যই আমি এইখানকার বাসিন্দার, আমি এইখানেই ভোট দেই। সমস্ত ডকুমেন্টস আমার এইখানেই। তোমরা তো অনেক বছর থেকে এখানে গো, তোমরা আমাদের আগে আসছে, কিন্তু তাদের নামে একটা চিঠি আসছে কেন কি যেন বুঝলাম না। এটা তো আপনার এলাকায় একটা আতঙ্কের ব্যাপার না এটা? এটা কি মনে করছেন যে হ্যারাসমেন্ট করানো হচ্ছে? এটাই তো হচ্ছে। এরা কত বছর ধরে এখানে আছে? এরা তো আমাদের এখানে বাড়ি করছে প্রায় 25 বছরের মধ্যে বেশি হবে। এখানে তো মানুষকে হয়রানি হচ্ছে। আসামে কি হচ্ছে না হয়েছে, সে এখানে চলে আসছে, 2 দিন হয়েছে, এখন এইটার নিয়ে কি করে, কি যুক্তি আছে? আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বছর গড়ালে বিধানসভা ভোট। অনেকেই মনে করছেন এই ভোটে এবার বড় ইস্যু হতে চলেছে এনআরসি, জানি এখন থেকেই হাওয়া গরম। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন, ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। কোয়েশ্চন ইজ whether Mamata Banerjee like Bengali or she like only Muslim Bengali. এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, জাতীয় নাগরিক পঞ্জি। ভারতে একমাত্র অসমেই চালু হয়েছে এনআরসি। বিরোধীদের দাবি, এনআরসি সিএএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি। এই এনআরসির বিরোধিতায় শুরু থেকে সরব পশ্চিমবঙ্গ। একটা মানুষকেও বাংলা ছাড়তে আমি দেব না, এটা মাথায় রাখবেন, আর আমি করতেও দেব না। সম্প্রতি পশ্চিমবঙ্গের 2 বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি পরিচালিত অসম সরকার। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, তার দাবি 5 পুরুষ ধরে তিনি দিনহাটায় থাকেন, তাকে এনআরসি নোটিশ। উত্তম এসো থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও। আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল, তাকেও এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন, ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। লিখেছেও পুরোটা আসামি ভাষায়। তৃণমূলের দাবি, বাংলার বাইরে বাংলা বললেই অনেককে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এমনকি জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। আবার একই সঙ্গে বেআইনিভাবে বাংলাদেশ থেকে আসার অভিযোগে অসম সরকার ধরাচ্ছে এনআরসি নোটিশ, আটকে রাখছে ডিটেনশন ক্যাম্পে। এর পাল্টা বারবারই সুর চড়িয়েছেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী। যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া এনআৰচিৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছোঁ ABMCক যে বাংলাদেশী কাউন্ট কৰাৰ নতুন রাস্তা এটা দিব খুঁজিছে, ভালে হ'ব। এরপর গত শনিবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়, লেখেন, দেশের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা, অসমেরও দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা। সব ধর্ম এবং সব ভাষাকে সম্মান দিয়ে বাঁচতে চান যারা, তাদের ধমকানো, মাতৃভাষায় কথা বলার জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া বিদ্বেষমূলক এবং অসাংবিধানিক। অসমে বিজেপির এই বিভাজনের রাজনীতি সব সীমা অতিক্রম করেছে। অসমের মানুষের বিরুদ্ধে লড়াই করবেন। কোয়েশ্চন ইজ whether Mamata Banerjee like Bengali or she like only Muslim Bengali. বছর গড়ালেই বিধানসভা ভোট। অনেকেই মনে করছেন এনআরসি নিয়ে এখন থেকে যেভাবে হাওয়া গরম, তাতে আগামী বিধানসভা ভোটে এই এনআরসি বড় ইস্যু হতে পারে। নিউজ 18 বাংলা।